আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিজনেস টকে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ আমরা যে অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তিনি লোটো বাংলাদেশের এমডি কাজী জামিল ইসলাম। কাজী জামিল ইসলাম, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আমি যদি আপনার কাছে একটু জানতে চাই আপনার শিক্ষা ও চাকরি জীবন সম্পর্কে, শুরুর জার্নিটা একেবারে। সো বেসিক্যালি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্সে আমি গ্র্যাজুয়েশন করার পর আইবিএ থেকে এমবিএ করি। এই লেখাপড়ার শেষ পর্যায়ে চাকরি জীবন শুরু করেছিলাম চা বাগান থেকে, জেমস ফিলিপ, এক সময় ব্রিটিশ কোম্পানি ছিল। তারপর সেখান থেকে আসি নোভোটিস, আমাদের সময় ছিল সিবেগেগি। সেখানে বছরখানেক চাকরি করে যখন দেখলাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইজ বেসিক্যালি ফর ফার্মাসিস্ট, আমার ক্যারিয়ারে হয়তো একটু অসুবিধা হতে পারে ভবিষ্যতে, সেই কারণে দেন আই মুভ টু বাটা বাংলাদেশ। এই আমার জুতার জগতে এই প্রবেশ, দ্যাট ওয়াজ 1990-তে আমার বাটাতে শুরু। বাটার পরে আমার ব্যবসায়িক জীবন শুরু হয়। আচ্ছা, ব্যবসা শুরু করেন কি দিয়ে? শুরু থেকেই ফুটওয়্যারে ছিলেন? না, বাটাতে চাকরি করার সুবাদে আমার নাম্বার ওয়ান আমার এক্সপার্টিস ডেভেলপ করে রিটেল মার্কেটিংয়ের উপর, রিটেল ম্যানেজমেন্টের উপর, অ্যান্ড নাম্বার টু ফুটওয়্যার, জুতা পাদুকা পণ্যের উপর। সো আমি প্রথমে পাদুকা দিয়ে শুরু করি নাই, প্রথমে আমি শুরু করি একটা সুপার মার্কেট, বাংলাদেশের প্রথম সুপার মার্কেট শুরু করি। বাটাতে প্রায় 12 বছর ছিলাম, যেখানে আমি রিটেলটা রপ্ত করি, কীভাবে একটা দোকান পরিচালনা করতে হয়, কীভাবে একটা দোকানের হিসাব রাখতে হয়, কীভাবে একটা দোকানের সাপ্লাই চেইন মেনটেন করতে হয়, এই জিনিসটা রপ্ত করাতে। এবং অ্যাট দ্য সেম টাইম দেখলাম সারা পৃথিবীতে সুপার মার্কেট মডার্ন ট্রেড চলছে, বাংলাদেশের সে সময় অ্যাবসেন্ট। তো মনে করলাম এটা প্রবাবলি ইটস মাই ডিউটি টু ইন্ট্রোডিউস supermarket business in Bangladesh. So I was the first supermarket introducer in Bangladesh market. আচ্ছা, তার মানে আপনার ফুটওয়্যারের যে প্রাথমিক এক্সপিরিয়েন্স, এটার খুচরা ব্যবসা এবং সামগ্রিকভাবে এটা শুরুটা বাটা থেকে। রাইট। তারপরে লোটোর সাথে আপনার সংযুক্তি শুরু কবে? লোটো শুরু করলেন কিভাবে? রাইট। প্রথমে আমি সুপারমার্কেট দিয়ে আমি যাত্রা শুরু করি আমার ব্যবসায়িক। এটা করতে করতে আমি বেশ কিছু সুপারমার্কেটের উপর কাজ করি, যেমন মিনাবাজার বা স্বপ্ন। এই করতে করতে আমি আমার অরিজিনাল ট্রেড জুতাতেই আবার ফেরত আসলাম। সেই সময় একটা ছোট একটা কারখানা, ছোট একটা ফ্যাক্টরি, অ্যান্ড আমি আমাদের এখানে বাংলাদেশের লার্জেস্ট দুইটা বড় ফুটওয়্যার রিটেলার আছে, তাদের ম্যানুফ্যাকচার হিসেবে কাজ শুরু করি। এটা করতে না করতে বছর দুয়েক পরে চিন্তা করলাম যে ওয়াই নট আমি নিজস্ব ব্র্যান্ড একটা করি। নিজস্ব ব্র্যান্ড বলতে তখন আমার দুইটা অপশন, একটা ছিল বিদেশি ব্র্যান্ড, একটা লোকাল ব্র্যান্ড। তো পরে দেখলাম যে না, বিদেশি ব্র্যান্ডে শুরু করি, বিকজ একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করা, গ্লোবাল স্ট্যাবলিশ করা বাংলাদেশে একটু সহজতর হবে। আর আমি আমার নিজের নামে স্ট্যাবলিশ করতে গেলে ইট মাইট টেক টাইম এবং যথেষ্ট পরিমাণ ব্র্যান্ড মার্কেটিংয়ের পিছনে খরচা হবে। সেই কারণে ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করব। লোটোর সাথে কন্ট্রাক্ট আমি সাইন আপ করি 2012-তে, প্রায় 13 বছর আগে। দিয়ে আমার এই জুতার বাণিজ্যে আমার যাত্রা শুরু হলো। তারপর একটা স্টোর নেওয়া, ধীরে ধীরে একটা থেকে দুটো থেকে তিনটে করতে করতে টুডে আজকে আমাদের আছে প্রায় সারা বাংলাদেশের 200 আউটলেট। 200 আউটলেট লোটোর। আচ্ছা, বাংলাদেশের বর্তমান বাজারে আপনাদের ব্র্যান্ডের অবস্থা কীরকম? আপনি কি মনে করেন, আপনার দৃষ্টিতে বিষয়টি কীরকম? খুব স্পেসিফিক বাংলাদেশের ডাটা পাওয়া যায় না তো, বাট আমরা আমাদের বিভিন্ন কোম্পানি আমরা জানি কোন কোম্পানি কত টার্নওভার, সেই হিসাবে আমরা ধরি নর্মালি বাটা অ্যান্ড অ্যাপেক্স হচ্ছে টপ দুইজন। পরবর্তীতে প্রবাবলি ইট ইজ আমাদের কোম্পানি। সো আমাদের বাই ডিফল্ট বি আর নাম্বার 3। আচ্ছা,
বিদেশি ব্র্যান্ড নিয়ে আপনি ব্যবসা করা শুরু করলেন, আপনি একটু ব্যাখ্যা করেছেন অবশ্য কারণটা। কিছু ক্ষেত্রে বিষয়টি সহজ হয়, ব্র্যান্ডিং এবং আদার্স, কিন্তু দেশি কোম্পানির ক্ষেত্রে, দেশীয় কোনো ব্র্যান্ড চালুর ক্ষেত্রে আগ্রহী হলেন না কেন? আরেকটু পেশেন্স, আরেকটু লেবার বোধহয় দিতে হতো। হয় কি, আগে আমার বাবা কাজ করতেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, আমি শুরু করলাম একটা ব্রিটিশ চা বাগান কোম্পানি, তারপর একটা নোভোটিস, আরেকটা বিদেশি কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দেন বাটাসু কোম্পানি। তো মনে করলাম যে একটা বিদেশি ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত থাকলে আমার টাইম টু টাইম তাদের কাছে যে রিপোর্টিং সিস্টেম বা আমাদের কিছু ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বা একটা কোম্পানি পরিচালনা করতে যতগুলা ম্যানেজমেন্ট দরকার, সেই সাপোর্টগুলো আমি ইন্টারন্যাশনালি কিছু পাচ্ছি। নিজে তৈরি করার থেকে প্রবাবলি একটা বিদেশি একটা ব্র্যান্ড কোম্পানি থেকে যদি আমি কিছু সাপোর্ট পাই, ওইটা আমাকে অ্যাডভান্সড স্টেজে নিয়ে যায় মার্কেটে দ্রুততার সাথে, ফাস্টার দেন এনি আদার লোকাল ব্র্যান্ড। এখন পর্যন্ত এই জার্নিতে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনি তো অনেক দিনই হয়ে গেল লোটো নিয়ে। হ্যাঁ, আমরা প্রায় 12 বছর আমরা রিটেল মার্কেটে আছি। সোফার আল্লাহর মতে আমরা খুব ভালো অবস্থানে আছি। আমি নিজে স্যাটিসফাইড, বিকজ আমি খুব স্মল একটা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করি, ভেরি স্মল ইনভেস্টমেন্ট। আমার ব্যবসার যাত্রা শুরু হয় 15 লাখ টাকা দিয়ে। সেখান থেকে করতে করতে এখন আমরা রিজনেবলি একটা প্রায় 300 কোটি টাকার মতো আমাদের মার্কেট সাইজ। সেই হিসাবে আমি ইন্ডিভিজুয়ালি আমি ভেরি ভেরি স্যাটিসফাইড আল্লাহর মতে। আর কম্পিটিশনে গেলে তো সীমাহীন কম্পিটিশনে চলে যাওয়া যায়, বাট আমার আইডিওলজি হচ্ছে লাইফ ইজ শর্ট। অত বেশি বড় ক্যাট রেসের মধ্যে না যেয়ে সীমিত সময়, সীমিত পরিসরে সুন্দর একটা কোম্পানি ফর্ম করে সুন্দর একটা জীবন যাপন করা, তারপর তো একদিন তো আমাকে চলে যেতে হবে। সেটা তো বাস্তবতাই, সেটা সবার ক্ষেত্রেই বাস্তবতা। বাংলাদেশে বর্তমানে ফুটওয়্যারের যে বাজারটা আছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? এটা কি ধরনের এক্সপান্ড করছে অথবা স্কুইজ করছে, কিরকম মনে করেন? এটার সম্ভাবনা কতটুকু বা সংকট কোথায় আছে? ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের 18 কোটি জনগণ যদি বলি, প্রায় 36 কোটি পা আছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ, বিশাল মার্কেট। বাংলাদেশ ইকোনমি ইজ গ্রোয়িং মাশাল্লাহ। প্রতি বছর আমাদের যাই দুর্নাম করি না কেন দেশের ব্যাপারে, যাই নেগেটিভ কথা বলি না কেন, আমাদের অর্থনীতি, আমাদের রাজনৈতিক, আমাদের পরিবেশ, আমাদের দেশ, বাট দি কান্ট্রি ইজ গ্রোয়িং। তো আগে যারা যে জুতা ব্যবহার করতো তাদের জুতার মাত্রা, ব্যবহারের মাত্রাটা বেড়ে গেছে। আগে যারা ব্যবহার করতো না তারা ব্যবহার করা শুরু করেছে। তার মানে আপনি বলছেন ক্রয় ক্ষমতাটা বেড়েছে আসলে। অফকোর্স অপশনও চলে আসছে অনেক রকম। আগে বেসিক দু এক জোড়া জুতা হলে চলতো, এখন হাঁটার জন্য একরকম জুতা, দৌড়ানোর জন্য একরকম জুতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা জুতা, বিকেলে সন্ধ্যায় দাওয়াতে যাওয়ার জন্য একটা জুতা, বাসায় ঘরে পড়ার জন্য একটা জুতা, টয়লেটে যাওয়ার জন্য একটা থং স্লিপার। সো ভ্যারাইটিস। এটা আরও যত ইকোনমি বাড়তে থাকবে, মানুষের চাহিদাটা আরও বাড়তে থাকবে। সো মাশাল্লাহ বাংলাদেশের মার্কেট ইজ এ গ্রোয়িং স্টেজ। যদিও অনেক ডিফিকাল্টিজ আমাদের ফেস করতে হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। বাট ওভারঅল বাংলাদেশ মার্কেট, যেহেতু একসময় জুতা পরতো না, কম পরতো, কম ব্যবহার করতো, অল্প কয়েক জোড়া জুতা হলে মানুষ হ্যাপি ছিল, এখন হয়তো বা আপনার ক্ষেত্রেও দেখবেন যে অনেক জোড়া জুতো আপনার আছে। হ্যাঁ, এটা তো বাস্তবতা। আপনি যে ক্রাইটেরিয়াটা করলেন, ওটা তো সবার ক্ষেত্রেই বাস্তবতা আসলে। অফিসে কি পরে যাব, এক্স্যাক্টলি, বাসায় এসে কি পরবো, বা হাঁটতে গেলে কি পরবো, এক্স্যাক্টলি, সবগুলো তো আলাদা আলাদা। আপনাদের যে ব্র্যান্ডের প্রচার, লোটো এমনিতেই খুবই বিখ্যাত ব্র্যান্ড, এমনিতেই আগে থেকেই মানুষ চিনত, কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে ব্র্যান্ডের যে প্রচার, সেটার ক্ষেত্রে কি আলাদা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা যখন ব্যবসা শুরু করি, আমার কাজের ব্যাকগ্রাউন্ডে আমার পত্রিকার একটা বিশাল ভূমিকা আছে। সেই কারণে আমি প্রথম থেকে আমি বুঝতে পেরেছিলাম যে প্রচারই প্রসার। সো ফ্রম ডে ওয়ান আমরা বিভিন্ন পত্রিকার সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত ছিলাম। আমরা প্রায় এভরি থার্সডে আমার বড় বড় পত্রিকায় ফ্রন্ট পেজ আমার অ্যাডভার্টাইজমেন্ট হতো, এবং নর্মালি এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেখলাম যে আমার পরিচিতিটা বাড়ছে। এবং
যেদিন আমরা বৃহস্পতিবার দিন অ্যাড দিলেই সেদিনকার সেল বেড়ে যেত। ফ্রাইডে ইজ এ গুড ডে, শনিবার পর্যন্ত মোটামুটি একটা ফ্লো থাকতো। বাট আনফর্চুনেটলি কোভিডের পর দেখা গেল প্রিন্ট মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্টটা সামহাও আমাদের ক্ষেত্রে ইজ নট ওয়ার্কিং আউট। আনফর্চুনেটলি আই ডোন্ট নো ওয়াই, বাট রিয়ালিটি হচ্ছে কাজ করছে না। আমাদের কাস্টমাররা ধাবিত হয়েছে ফেসবুকে, ধাবিত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। নট অনলি আমরা বিশ্বব্যাপী এই জিনিসটা একটা মেজর একটা চেঞ্জেস আসছে। ডিজিটালের দিকে সো এখন আমরা সেই দিকে যাচ্ছি, সেখানে প্রচার বাড়াচ্ছি, আমাদের ডিজিটাল প্রেজেন্সটা বাড়াচ্ছি, এবং দ্যাট ইজ এ নিউ সায়েন্স। সেই হিসাবে আমাদের অফিসে আমাদের ম্যানেজমেন্ট বা যারা প্রফেশনাল যারা আছে তাদেরও এই ব্যাপারে আরও অনেক কিছু করণীয় আছে। এখনও ডিজিটাল মার্কেটিং আমরা অনেক পিছিয়ে আছি অ্যাজ আ কোম্পানি, অ্যাজ আ কান্ট্রি। প্রচার বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনারা এখন পর্যন্ত গ্রহণ করেছেন এই ধরনের সাকসেসফুলি ইয়েগুলি কি, কৌশলগুলি কি? আপনি একটা ইতিমধ্যেই বললেন যে একসময় আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতেন এবং বৃহস্পতিবারের বিজ্ঞাপনের পর ওই দিন থেকে শুরু করে শনিবার পর্যন্ত একটা ভালো ফ্লো থাকতো, কিন্তু আফটার কোভিড সেটা আর আপনি দেখতে পাচ্ছেন না। তারপরে তো নিশ্চয়ই আপনাদের কৌশলে পরিবর্তন এসেছে। আপনি বলছিলেন ডিজিটালের দিকে আসছেন, ওই দিকে আপনার ফোকাসটা আসছে। এক্ষেত্রে আপনার কৌশলটি কি ছিল যেটা আপনাকে এখনো সাকসেসফুল, আপনি নিজে মনে করছেন যে আপনি এক্ষেত্রে সাকসেসফুল হচ্ছেন? সাকসেসফুল মানে কি, ছোট ব্যবসা হিসাবে আমি মনে করি যে মাশাল্লাহ ইন্ডিভিজুয়ালি আই এম ভেরি হ্যাপি। বাট মার্কেটে যদি অনেক বড় বড় কোম্পানি আছে তাদের সাথে যদি টার্ন ওভারের তুলনা করা হয়, আমরা উই আর পিনাট, শস্যের দানা মতো। দেন মার্কেটিং ক্যাম্পেইন আগে যদি পত্রিকায় যেটা আমরা প্রচার করতাম সেটা আমরা এখন ডিজিটালি প্রচার করার চেষ্টা করছি। তাছাড়া আমি অ্যাজ এ ম্যানেজার সামটাইমস আই এম ভেরি প্রিমিটিভ। আমি অনেক পুরনো কৌশল অবলম্বন করি। যেমন আমি ছোট মফস্বল টাউনে উই ডু লট অফ পোস্টারিং, প্রচুর পোস্টার আমরা ব্যবহার করি উপজেলা থানা পর্যায়ে, সো দ্যাট আমার ফুটফল বাড়ানো দরকার। আমার ডিস্ট্রিক্ট টাউনে আমাদের নিজস্ব রিটেল আউটলেট আছে, নিজস্ব দোকান আছে, সেখানে আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে কত বেশি কাস্টমারকে আমি আনতে পারি। শুধুমাত্র ডিস্ট্রিক্ট টাউনের, জেলা শহরের কাস্টমার হলে আমার চলবে না, বিকজ রিয়েল এস্টেট ইজ ভেরি এক্সপেন্সিভ। নাম্বার টু, আমাদের সেলস স্টাফ পিপল আর অলসো কোয়াইট এক্সপেন্সিভ, পাওয়ার অন্যান্য খরচা তো আছেই। সেই কারণে আমাদের বড় চ্যালেঞ্জ রিটেলে যে সাধারণ একটা দোকানের ডেইলি যদি 50 জন কাস্টমার দিয়ে তারা হ্যাপি থাকে, সেখানে আমার 200 বা 300 কাস্টমার লাগবে। সেই কারণে শুধু শহরভিত্তিক কাস্টমার দিয়ে আমি চলতে পারবো না। সেই কারণে উই ডু লট অফ থানা লেভেল, উপজেলা লেভেল পর্যায়ে আমরা মার্কেটিং করি, যারা ফেসবুকে যায় না, যারা ডিজিটাল মার্কেটিংয়ের আওতার মধ্যে পড়ে না, বাট সেখানেও প্রচুর কাস্টমার আছে, আমাদের টার্গেট কাস্টমার ওখানে আছে, এবং অর্থনৈতিকভাবে তারা সচ্ছল। উপজেলা লেভেলে অনেক সচ্ছল লোক আছে যারা ব্র্যান্ড করতে চায়, তাদের অ্যাসপিরেশন লেভেল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, একটা ভালো কোয়ালিটির জুতা, তারা ফ্যাশন জগতের মধ্যে ঢুকে গেছে। তার মানে হচ্ছে আপনার প্রচারের কৌশলটা মূলত মিক্সড। আপনি ডিজিটাল প্ল্যাটফর্মেও যাচ্ছেন, আবার একদম যেটা একেবারে ট্র্যাডিশনাল প্রসেস যেটা সেই পদ্ধতিতেও যাচ্ছেন। কারেক্ট, মিক্স এন্ড ম্যাচ করে আপনি এগোচ্ছেন। কারেক্ট। তারপর হচ্ছে আমরা উই ডোন্ট অনলি প্রমোট জুতা, বিকজ আমরা উই আর বেসিক্যালি লোটো ইজ এ স্পোর্টস শু কোম্পানি, ইটালিয়ান স্পোর্টস শু কোম্পানি। সো আমাদের এখানে রানিং শু থাকে, আমাদের এখানে বিভিন্ন রকম স্পোর্টস শু আছে, আমাদের ফুটবল আছে, আমাদের ইনডোর আছে, আমাদের ব্যাডমিন্টন আছে, টেনিস আছে। সো আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জুতা আমরা প্রমোট করি। তারপর তো থাকে আমাদের একটা মেজর একটা ব্যবসা আছে, লাইফস্টাইল ফ্যাশন, ইয়াং ছেলেপেলেদের। সো বেসিক্যালি জি। আর এমনি তো সেটার সাথে সাথে জুতার সাথে সাথে আমাদের নিজস্ব গার্মেন্টস আছে, আমাদের লট অফ অ্যাক্সেসরিজ, আমাদের ব্যাকপ্যাক বা ওয়াটার ফ্লাস্ক আর একটা প্লেয়ারের যা লাগে আমরা মোটামুটি সেটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করার চেষ্টা করি। ব্যবসা প্রসারের জন্য উল্লেখযোগ্য কি পদক্ষেপ নিচ্ছেন? এটা তো একটা চলমান প্রক্রিয়া বোধহয়। ব্যবসা প্রসারের জন্য নাম্বার ওয়ান হচ্ছে আমাদের নতুন রিটেল এক্সপ্যানশন লাগে, আনএক্সপ্লোরড মার্কেটে যাচ্ছি।
আগে আমরা ডিস্ট্রিক্ট টাউন পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। রিসেন্টলি আমরা উপজেলা লেভেলে যাওয়া শুরু করেছি, থানা লেভেলে যাওয়া শুরু করেছি, এবং খুব একটা খারাপ রেসপন্স না। সো আমরা কয়েকটা ওপেন করার পর দেখলাম যে একটা ইটস আ ভেরি গুড ইন্ডিকেশন যে থানা পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতা আছে, ইফ ইট ইজ এ গুড প্রোডাক্ট। সো আমরা এক্সপ্যানশন হচ্ছে আমাদের একটা মেজর ইস্যু। নাম্বার 2, অনবরত আমাদের পিপল ডেভেলপমেন্ট, স্টাফ ডেভেলপমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট হোক, আমাদের সেলস স্টাফ হোক, ট্রেনিং প্রোগ্রামটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে। সো দ্যাট আমি তো খুব লম্বা একটা ব্যবসায়িক হিস্ট্রির থেকে আসি নাই, মাত্র 12 বছর আমাদের ব্যবসায়িক লাইফ। সো সেখানে আমাকে অনবরত লার্নিং অ্যান্ড টিচিং, প্রতিদিন আমরা শিখছি, প্রতিদিন বিভিন্ন বিপদে পড়ছি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখাপেক্ষি হচ্ছি। সেখান থেকে আমরা একটা নতুন একটা ডিসিশন নিয়ে সেটাকে আবার রপ্ত করার চেষ্টা করছি। সেটা লট অফ ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমাদের যেতে হচ্ছে। আমার তো মনে হয় প্রত্যেকটা প্রফেশনেরই মৌলিক যে বিষয়টা সেটা এটাই, আমরা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সামনে পড়ি এবং প্রতিনিয়তই শিখতে থাকি। গতকালকে যেটা শিখলাম সেই অভিজ্ঞতাটা নিয়ে আজকে যেই চ্যালেঞ্জের মধ্যে পড়লাম সেটার মোকাবেলা করা এবং সেটা থেকে সাকসেসফুলি বের হয়ে আসা, এইভাবেই তো এগোই আমরা আসলে জীবনের পথে। অবশ্যই শিখছি, রোজই শিখছি, প্রতিনিয়ত শিখছি। ইনফ্যাক্ট আমরা তো 60 ঊর্ধ্ব আমাদের বয়স। সো আমাদের জামানাটা একটা ছিল, এখন যারা আসছে, সাপোজ এখন বলা হয় যে জেনজির জামানা, জেনজির জামানা, দে ডোন্ট ওয়ান্ট অনলি এ পেয়ার অফ শু। তারা দেখতে চায় যে তাদের যে প্রোডাক্ট কিনবে, যে পণ্য কিনবে বা যে স্টারবাক্স থেকে খাবে, সেই স্টারবাক্স অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি রিলিজিয়ান বা অ্যান্টি সোসাইটি কোনো কর্মকাণ্ডে লিপ্ত কিনা। যখনই দেখে যে তারা কোনো একটা রিলিজিয়ান বা কোনো একটা দেশের বিপক্ষে কাজ করছে বা সেখানে ডোনেশন করছে, এই ইউরোপ আমেরিকার ছেলেপেলেরাই কিন্তু সেখানে যাওয়াটা স্লো ডাউন করেছে। স্টারবাকস অবশ্য খুবই কনসার্ন, কিন্তু আমি দেখেছি ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে নানা ধরনের অভিজ্ঞতা প্রতিনিয়ত। সো এখন আমাকে চিন্তা করতে হচ্ছে না, উই ডোন্ট নিড অনলি এ পেয়ার অফ শু, আমরা টেকনোলজিক্যাল জুতা বানাতে হবে। সাধারণ মুচিরা সাধারণ জুতা বানাবে, আমরা কিছুটা উন্নত মানের বলবো, আমরা কিছু উন্নত মানের জুতা বানাবো, কিছু মডার্ন টেকনোলজি। জেনজির জন্য এখন আমাদের চিন্তা করতে হচ্ছে প্রতিটা পণ্যের মধ্যে কিছু বেনিফিট থাকতে হবে, সোশ্যাল বেনিফিট। তারা কিন্তু এখন চিন্তা করে যে এই জুতাটা বা এই মোবাইলটা আমি কিনবো, তাহলে এই সোসাইটির লাভটা কী, প্ল্যানেটের লাভটা কী, ইজ ইট ইকো ফ্রেন্ডলি, এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে। সো এখন কিন্তু অন্য একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা যেতে যাচ্ছি, এবং যেসব কোম্পানি, যেসব ব্র্যান্ড এগুলো আগের থেকে কনসিডার করতে পারবে, তারা দে উইল লিড দি মার্কেট। যারা এটা লেট করে ঢুকবে তারা একটু পিছিয়ে থাকবে, যারা একদমই বুঝতে পারবে না, অ্যান্ড দে উইল বি আউট অফ দি বিজনেস। আপনি দুটো জিনিস বললেন খুব স্পষ্টভাবে। এক হচ্ছে জেন জি বা জেন আলফা, এখন যে প্রজন্ম আসছে তারা ডিজিটালি আরো একটু বেশি কিছু চাচ্ছে। এবং দ্বিতীয়ত তারা দেখছে যে তারা যে পণ্যটি ব্যবহার করবে সেটি সোশ্যালি কতটা ইফেক্টিভ হবে। এটা পরিবেশগতভাবে হতে পারে, সামাজিক হতে পারে। এই দুই ক্ষেত্রে লোটো কি পদক্ষেপ নিয়েছে? আপনি যেহেতু জিনিসটা চিহ্নিত করেছেন, কাজেই আপনার মধ্যে নিশ্চয়ই ব্যাপারে পরিকল্পনাও আছে বা বিষয়টি নিয়ে কিছু কাজ করছেন, সেটা কি? এটা শুধু আমি না, এটা আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা যেমন জুতার মধ্যে অ্যাডপ্টিভ মেমোরি ফোম, পায়ের কমফোর্ট, পাটা যাতে একটা বিছানার মধ্যে থাকে, কারণ আমরা সকাল 9টার সময় জুতা পরি, অলমোস্ট ইন মেনি কেসেস রাত 9টার সময় আমরা জুতা খুলি। সো 12টা ঘন্টা একটা জুতার উপর একটা আমার প্রায় 70-80 কেজি ওজন বহন করে যে জুতা। আগে নর্মালি একটা শক্ত একটা জুতা বানানো হতো, সেটাই আমরা সবাই কিনতাম বাজারে। বাট এখন কিন্তু সে জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে সবসময় চিন্তা করতে হয়, নাম্বার 1 কমফোর্টেবল হতে হবে, নাম্বার 2 লাইট ওয়েট, হালকা আরামদায়ক হতে হবে, তারপর প্রাইস অ্যান্ড আদার চ্যালেঞ্জ তো আছেই। সো আমাদের জুতার মধ্যে আমরা বিভিন্ন টেকনোলজির মধ্যে যেটা বলেছি যে আমরা মেমোরি ফোম দেওয়া শুরু করেছি, সো দ্যাট আপনার সারাটা দিন যাতে কমফোর্টেবলি আপনার বিছানার মতন শুয়ে থাকতে পারে। ওর আমরা ইভিএ ফোমিং আউটসোল ব্যবহার শুরু করেছি, ফাইলন আউটসোল ব্যবহার শুরু করেছি। আগে ছিল পিভিসি অ্যান্ড টিপিআর, তার থেকে প্রায় 1/3 ওজন হচ্ছে ফাইলন আউটসোল, বাতাসের মতন হালকা।
আচ্ছা, সো আরও কমফোর্ট। এখন আপারের মধ্যে অনেক রকম টেকনোলজি আসা শুরু করেছে। আগে আপারটা আমাদের অনেক সময় কাটিং অ্যান্ড স্টিচিং করতে হতো। এখন নতুন টেকনোলজিতে নতুন মেশিন আসছে যেটা দিয়ে কমপ্লিট আপারটা অটোমেটেড একটা মেশিন থেকে বেরোচ্ছে, সো দ্যাট আমার ম্যান পাওয়ার, আমার লেবার, আহ, আমার টাইম অনেকখানি কমে যাচ্ছে, আচ্ছা, সেভ হচ্ছে। ইটস নট অনলি শুজ, আমাদের গার্মেন্টসের মধ্যে ডিপ ড্রাই টেক এমন একটা টেকনোলজি আমরা ব্যবহার করি যেটা গায়ে দিয়ে আপনি যদি বেশি দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন বা হাঁটাহাঁটি করেন, আপনার যদি ঘাম হয় সেই ঘামটা খুব অল্প সময় শুকিয়ে যাবে, সো আনকমফোর্টেবল থাকবে না। সো এখন কিন্তু টেকনোলজির জামানা আছে, এভরিথিং, যে কোনো আপনাদের খাদ্যপণ্যের মধ্যে বলেন বা আমাদের প্রসাধনীর মধ্যে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু এখন টেকনোলজির ছোঁয়াটা আছে। আপনি যা বলছেন তার মধ্যে অনেকখানি এসেছে, তারপরও স্পেসিফিক এবং ওভারঅল আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ব্যবসা নিয়ে আপনার? এখনও যেই আনএক্সপ্লোরড মার্কেট আছে সেখানে এক্সপ্যানশন করা, দেন আরও টেকনোলজি ইন্ট্রোডিউস করা, মোর কমফোর্টেবল, মোর এফোর্ডেবল পণ্য যাতে আমরা বাজারে নিত্য নতুন অফার করতে পারি, এবং কন্টিনিউসলি আমরা করে যাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার কোম্পানি। উই আর এ নিউ কোম্পানি, 12 বছরের কোম্পানি, বাট আমরা নিত্য নতুন আমরা বিভিন্ন রকম অফার দিয়ে যাচ্ছি। অ্যান্ড উই আর ভেরি প্রাইস সেনসিটিভ কোম্পানি, যার ফলে আমরা বিভিন্ন রকম ডিসকাউন্ট অফার চলে আমাদের এখানে, 12 মাসে 13 পার্বণ, সো দ্যাট আমাদের এখানে জনগণ যাতে কিনতে পারে। আমার টার্গেট কাস্টমার ইজ নট দি নিশ মার্কেট, আমার মাস মার্কেট ইজ মাই টার্গেট কাস্টমার, সো দ্যাট 18 কোটি লোক যাতে আমার মাল কিনতে পারে অ্যাক্রস দি কান্ট্রি। সো ইটস নট ঢাকার উন্নত মানের কিছু এলাকায় শুধু আমি আমার স্টোর দেখতে চাই না, ইভেনচুয়ালি আমি দেখতে চাই যে প্রতি 500 থানায়, 550 থানায় 550 মিনিমাম আউটলেটস কান্ট্রি ওয়াইড। আচ্ছা, ডিজিটাল যুগে ই কমার্স প্ল্যাটফর্মে আপনাদের ব্র্যান্ডের সম্ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে যদি কিছু বলতেন। ফাইন, ই কমার্সে আমরা আছি গত বছর 2-3 ধরে, সে গ্রোয়িং, স্লোলি গ্রোয়িং। বাংলাদেশে এখনও পর্যন্ত মানুষের, কাস্টমারদের হ্যাবিট হয়নি এটাকে ভুল পরিমাণে কেনার। কোভিডের সময় একটা ছিল, বাট দ্যাট টাইম আমরা অ্যাবসলিউটলি নতুন, আমরা কেবল শুরু করলাম কোভিডের মধ্যে। বাট ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখছি যে ট্রিমেন্ডাস একটা ভলিউম চলে আসছে ই কমার্সে। বাংলাদেশে আমার মনে হয় না যে ওই রকম একটা ভলিউম আসবে, বাট অফকোর্স মার্কেট গ্রো করবে। না হওয়ার কারণ বাংলাদেশে হচ্ছে এত কম অপরচুনিটি আছে রিক্রিয়েশনের। সো বিদেশে যেমন একটা জুতার জন্য একটা ছেলে বা একটা মেয়ে একটা দোকানে যাওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করতে চায় না, ওরা অনলাইন কিনে ফেলতে চায়। বাট বাংলাদেশে যেহেতু রিক্রিয়েশনের ফ্যাসিলিটি খুব কম, বাপ মা নিয়ে বা ভাই বোন নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে তারা শপিংয়ে যাবে, কিছু সময় কাটাবে, একটা ফুচকা খাবে বা গল্প করবে, একটু আড্ডা মারবে, একটা জুতা কিনবে বা একটা শাড়ি কিনবে। দ্যাট ইজ ব্যাক অফ দ্য মাইন্ড যে একটা পণ্য কেনার জন্যে তার একটা কোয়ালিটি টাইম কিছু সুন্দর একটা মার্কেটে, সুন্দর একটা শপিং মলে ঘোরাঘুরি করবে। যার ফলে আমি মনে করি না বাংলাদেশের সহসা মারাত্মক কোনো একটা আকার ধারণ করবে ই কমার্স। বাট অফকোর্স ই কমার্স উইল বি গ্রোয়িং, বাট রিটেল উইল কিপ অন গ্রোয়িং। আমার তো মনে হয় ইতিমধ্যেই অনেকখানি এর প্রভাব পড়েছে, কারণ অনলাইন শপিং, যেটা অনলাইন প্ল্যাটফর্মগুলি থেকে শপিং, এটা তো বাংলাদেশে বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে। গত 5-7 বছর, বিশেষ করে কোভিড একটা বড় পুশ ছিল, যে সময় বেশ বেড়েছে, এবং ওই ট্রেন্ডটা তো সম্ভবত এখনো আপনারা ভালো বলতে পারবেন। এক্স্যাক্টলি, আমাদের তো ব্যক্তি পর্যায়ের অভিজ্ঞতা এক্স্যাক্টলি, যে এটা বাড়ছে। সো অফকোর্স অনেক গাণিতিক হারে ই কমার্স বাড়ছে, বাট স্টিল ইট ইজ আ পিনাট, বাট রিটেল বিজনেস কোকোনাট। এখনও রিটেল বিজনেস বড় আছে এবং বড়োভাবেই তারা গ্রো করছে। বাট যেটা ছোট ব্যবসা যেভাবে গাণিতিক হারে বাড়ে, রিটেল ব্যবসা অত গাণিতিক হারে বাড়বে না, বাট দিস ইজ সাবস্টেন্সিয়াল গ্রোথ। বেন্স যে বাংলাদেশে ওভারঅল গ্রোথ আসছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এবং মানুষের হ্যাবিটটা বাড়ছে। আগে একটা লিমিটেড নাম্বার অফ পেয়ার্স শু হলে তার চলে যেত, এখন তার বিভিন্ন রকম, ইভেন নামাজের জন্যে অজু করার সময় পানি লাগবে, সেই কারণে কিন্তু মানুষ আলাদা আলাদা স্যান্ডেল ব্যবহার করে, আদারওয়াইজ দামি স্যান্ডেল, লেদার স্যান্ডেল ব্যবহার করলে পানিতে নষ্ট হবে। সো বিভিন্ন রকম ডিফারেন্ট অফার্স আমরা মার্কেটে দিতে পারছি।
যে অর্থনৈতিকভাবে আসলে মানুষের সক্ষমতা যত ভালো হবে, মানুষ যত শক্ত অবস্থানে যাবে, তত তাদের মধ্যে এই বিষয়গুলি আরো আসতে থাকবে, চাহিদা বাড়তে থাকবে নানা পর্যায়ে। আপনি বহুদিন থেকে ফুটওয়্যার নিয়ে কাজ করছেন, 12 বছর প্লাস, কারণ আগেও তো আপনার আমার প্রায় footwear-এর 33 অভিজ্ঞতা। বছর ধরে আমি জুতার এবং দোকানদারি শিল্পে নিয়োজিত। এটার সম্ভাবনা কিরকম দেখেন, চ্যালেঞ্জ কিরকম দেখেন? বাংলাদেশের রিটেল মার্কেট, আপনাকে কয়েকবার বলেছি যে বাংলাদেশ রিটেল মার্কেট ইজ গ্রোয়িং, যেহেতু ইকোনমি ইজ গ্রোয়িং, বাট আমাদের এখান থেকে এখন এক্সপোর্টের সমূহ সম্ভাবনা আছে। একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপে বা আমেরিকাতে অ্যান্টি চায়না একটা ক্যাম্পেইন চলছে এবং সেই ক্যাম্পেইনটা বেগবান হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে অলরেডি গার্মেন্টসের আরেকটু প্রভাব বাংলাদেশে আসছে। বেশ কিছু নতুন নতুন অর্ডার আসা শুরু করেছে। জুতার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ নতুন নতুন বায়ার বাংলাদেশ মার্কেটে ঘোরাঘুরি করছে। বাট যেহেতু আমাদের ফ্যাক্টরিটা আমরা টোটালি বাংলাদেশ মার্কেটকে ক্যাটার করার জন্য তৈরি করেছি, এক্সপোর্ট করার ক্যাপাসিটি আমার আছে। ইভেন আমরা নতুন আরেকটা ফ্যাক্টরি করতে যাচ্ছি, কমপ্লায়েন্স ফ্যাক্টরি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট মোস্টলি ফর বাংলাদেশ মার্কেট। সে আমি ওই ফ্যাক্টরি দিয়ে যদি আজকে 12 ঘন্টা আমি যদি অপারেট করি, আমি বাংলাদেশে আমার কাস্টমারকে আমি স্যাটিসফাই করতে পারবো। বাট আরও ভালো যদি হতো, আমি যদি এক্সপোর্ট করতাম, 12 ঘন্টা যদি সেম ফ্যাক্টরি, সেম ইনফ্রাস্ট্রাকচার, দি সেম ইনভেস্টমেন্ট, দি সেম মেশিন যদি আমি ব্যবহার করতাম, অনলি শুধু ম্যান পাওয়ার চেঞ্জ হতো বিকেলের শিফট, রাতের শিফটে, তাহলে কিন্তু আমি আমার কস্ট অফ প্রোডাকশন আরও কমে যেত। এবং আমরা যদি সরকার থেকে কিছুটা বেনিফিট পেতাম, যেটা এক্সক্লুসিভ এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমি যখন এক্সপোর্ট করতে যাচ্ছি, আমি কোনো রকম বেনিফিট পাচ্ছি না, যার ফলে আমি অনেক সময় প্রাইস কম্পিটিটিভ হতে পারি না। বাট আমাদের যদি এই সেম ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ব্যবহার করতে পারি ফর এক্সপোর্ট, এবং এক্সট্রা আওয়ার, যেটা আমার যে সময়টা আমার ফ্যাক্টরি বিল্ডিং, আমার মেশিনারিজ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, সেই ঘুমন্ত অবস্থায় যদি তাকে আমি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমার ফ্যাক্টরি ইউটিলাইজেশন, আমার ফান্ড ম্যানেজমেন্ট, আমার ফান্ড ইউটিলাইজেশন আরও বৃদ্ধি পাবে, এবং আমি একটা একটা কম্পিটিটিভ প্রাইসে আমি এক্সপোর্ট করতে পারবো। জিনিসটা হচ্ছে, যা ফ্যাসিলিটিস যা আছে সেটাকে 24 ঘন্টা রান করার যে ইস্যুটা, সেটা যদি প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে জি। এই মানে জিনিস এখানে খরচও সরকারের কমবে, একটা দামও কমবে। সরকার থেকে একটা আমরা এক্সপোর্ট ইনসেন্টিভ, Initiative নর্মালি টা। আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু উই আর নট বন্ডেড ওয়্যারহাউস কোম্পানি, আমাদের যেহেতু এক্সক্লুসিভলি ফর এক্সপোর্ট না, যেহেতু আমরা লোকাল মার্কেটের উন্নত মানের পণ্য বাজারজাত করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমরা ফ্যাক্টরি আমরা পরিচালনা করছি, বাট আমরা যখন এক্সপোর্ট করতে যাচ্ছি তখন আমরা বেনিফিটটা পাচ্ছি না। যারা বন্ডেড কোম্পানি যারা আছে, ওয়্যারহাউস যাদের আছে, তারা সেই বেনিফিটটা পাচ্ছে। সেই কারণে আমরা অনেক সময়, রিসেন্টলি আমি জার্মানি থেকে প্রায় বড় একটা অর্ডার আমি না করতে হলো বিকজ অফ দি প্রাইস। আমি আদারওয়াইজ আমি যদি এক্সপোর্ট ইনসেন্টিভটা যদি পেতাম, তাহলে হয়তো আমি কম্পিট করতে পারতাম। আচ্ছা, তাতে আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হতো আমার ফ্যাক্টরিতে। আমার ফ্যাক্টরিতে আমি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগটা আমি আরও এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারতাম। আমি ফ্যাক্টরি ইউটিলাইজেশনটা 24 ঘন্টা করতে পারতাম। সো যেখানে অটোমেটিক্যালি আমার কস্ট অফ প্রোডাকশন কুড গো ডাউন, আমি আরও কনভিনিয়েন্ট প্রাইসে, আরও ইকোনমিক প্রাইসে মার্কেট অফার করতে পারতাম প্রোডাক্ট। শ্রমিক নিয়ে ইদানিং নানা ধরনের কথাবার্তা হচ্ছে, অসন্তোষ, কিছু কারখানা বন্ধ হয়ে গেল, প্রচুর শ্রমিককে ছাঁটাই করা হলো, নানা ধরনের অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক গত 5-6 মাসের মধ্যে। আপনি কি শ্রমিকদের নিয়োগ অথবা শ্রমিক ব্যবস্থাপনা নিয়ে কোনো চ্যালেঞ্জের মুখে কখনো পড়েছেন? আপনার এক্ষেত্রে অভিজ্ঞতা কেমন? আমার একটা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি এইচআর, আমার বাবা ছিলেন হেড অফ এইচআর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আমি ছোটোবেলায় এইচআর এনভায়রনমেন্টে মানুষ হয়েছি, জন্ম হয়েছে আমার ওখানে। সো আমি বেসিক্যালি আমি খুব অল্প পুঁজি নিয়ে শুরু করেছি, এবং আমার এই শ্রমিকরা আমার জন্য কাজ করে, যার ফলে আমি খুব ভেরি মাচ শ্রমিক বান্ধব। সো আপনি যে প্রবলেমের কথা বললেন, আমি কোনো দিন এরকম প্রবলেম ফেস করি নাই। সো আজকে যদি আমি আমার শ্রমিককে যদি টেক কেয়ার করতে পারি, আমি যদি তার
টাইমলি প্রতি মাসে যদি টাইমলি বেতনটা দিতে পারি, প্রতি বছর তার বেসিক একটা ইনক্রিমেন্ট যেটা দরকার, আমাদের সবার কস্ট অফ লিভিং ইজ গ্রোয়িং, সেটা যদি আমি কনসিডার করি এবং প্রতি বছর আমরা গত 12 বছর প্রতি বছরই আমরা কিন্তু ইনক্রিমেন্ট দিয়েছি। সো উই আর নট এ ভেরি লার্জ কোম্পানি, আমরা প্রচুর টাকা বেতনে দিই না, আমরা সীমিতভাবে দিই, বাট উই টেক কেয়ার। আমরা তাদের হেলথ কেয়ার টেক কেয়ার করি, তাদের বাচ্চাদের লেখাপড়া টেক কেয়ার করি। সো উই আর এ বিট মানবিক কোম্পানি রাদার দেন এ ভেরি হাই প্রফিট মেকিং কোম্পানি। সো আমি 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 পরিচালনা করতে চাই একটা সুখী একটা কোম্পানি রাদার দেন হাজার কোটি টাকার টার্ন ওভার। আমার ইন্টারেস্ট কম। আমার ইন্টারেস্ট হচ্ছে আমার শ্রমিক, আমার সেলসম্যান, আমার ম্যানেজমেন্ট যাতে খুশি থাকে এবং তারা বিশ্বাস করে যেন ইন কেস অফ এনি এমার্জেন্সি কোম্পানি তাদের যে কোনো বিপদের সময় এগিয়ে আসবে। দেশের ব্যাংকিং পলিসি আপনি কতটা সহায়ক মনে করেন? নট ভেরি ফ্রেন্ডলি, খুব খারাপও না, বাট সামহাও আমাদের সাবস্টেন্সিয়াল একটা ফান্ড হয়তো বা ব্যাংকে, সর্বক্ষেত্রে ব্যাংকে, সরকারি ব্যাংক হোক প্রাইভেট ব্যাংকে হয়তো বা কম। সো হয়তো মিস ইউজটা একটু পরিমাণটা বেশি। কেউ কেউ হয়তো বা ফান্ড নেয়, হয়তো বা দেয় না। সেই কারণে আমাদের মতন ছোট মিডিয়াম স্কেল ব্যবসায়ীরা যারা জেনুইন ব্যবসা করে, যারা কোনো রাজনীতি কোনো অন্য কোনো কর্মের সাথে আমরা লিপ্ত না, তারা আমাদের ফেস রিয়েলি চ্যালেঞ্জ একটা ব্যাংক থেকে 2 টাকা লোন করতে যেয়ে। বাট আলটিমেটলি একটা ব্যাংকের, সাপোজ সরকারি ব্যাংক বলেন, একটা সাবস্টেন্সিয়াল অর্থ যদি বাজারের থেকে সে যদি তুলতে না পারে, ব্যাংক কিন্তু চলছে, তার কিন্তু একটা প্রফিট, তার একটা খরচ হচ্ছে। এই যে খরচটা আসে যারা ব্যাংকের টাকা পরিশোধ করে তাদের উপর, যা বিশাল একটা অঙ্কের টাকা যারা ঋণ নিয়ে যারা পরিশোধ করছে না, তার বোঝাটা বহন করে কিন্তু রেস্ট অফ দি বরোয়ার্স, যার ফলে বরোয়ারদের উপর প্রচণ্ড রকম ইন্টারেস্টের চাপ। এই মুহূর্তে আমাদের প্রায় 13 থেকে 14% ব্যাংক ইন্টারেস্ট পৃথিবীর খুব কম দেশে আছে। নাম্বার 1 কস্ট অফ ফান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ আমাদের, আর নাম্বার 2 ব্যাংক থেকে 2টা অর্থ বের করা, লোন নেওয়া, লগ্নি করাটা এ বিট ডিফিকাল্ট, এত ইজি না। ওয়ারেজ হয়তোবা এই ব্যাংকিং সেক্টর হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে এত অর্থ বিনিয়োগ করেছে বা এত লগ্নি দিয়েছে বাজারে, হয়তোবা রিকভারি রেট ইজ ভেরি ভেরি লো, যার ফলে আমাদের মতন ব্যবসায়ীদের উপরই প্রেশারটা বেশি আসে। কি হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যাবে বলে আপনি মনে করেন? সেটা সরকারি মোর ক্লোজ কন্ট্রোল মেকানিজম। আমার কোম্পানি আমি যেভাবে চালাই, একটা ব্যাংক একটা লোককে, একটা প্রতিষ্ঠানকে লোন দেবে 1000 কোটি টাকা অ্যান্ড রিকভার হবে না, হাউ কাম? ডেফিনেটলি সামথিং ইজ রং। আমার কোম্পানির তো হয় না, তার কেন হবে? এখন আপনি ঋণ নিলেন, যারা ঋণ নিচ্ছেন এবং যাদের ঋণটা ফেরত দেওয়ার ইচ্ছে নেই, শোধ করার ইচ্ছে নেই, তাদের দিবে কেন? না দিলেও সেই ইন্টেলিজেন্সটা ব্যাংকে ডেভেলপ করতে হবে, নতুবা আমরা জেনারেল বরোয়ার উই আর সাফারিং। তাদের দিবে কেন? এবং আমরাই তাদের তাদের যারা যেটা রিকভার করতে পারছে না ব্যাংক, যে অর্থটা, তার যে ঋণটা, তার যে ইনভেস্টমেন্টটা, সেটা আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে এইটা প্রেশারটা পড়ে, যার ফলে আমাদের রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে অল্প কিছু মানুষের জন্য, যে Exactly. পকেটটা ঋণ শোধ করছে না তাদের সংখ্যা যে খুবই বেশি তাও কিন্তু না। এক্স্যাক্টলি। একটা ছোট্ট কিছু মনিটরিং, আমি ডিটেলসে হয়তো যাব না, সরকারের এখানে অবশ্যই কিছু করার আছে, অফকোর্স ইন্ডিভিজুয়াল ব্যাংকের করার আছে, সরকারের কিছু করার আছে। নজরদারি বাড়াতে হবে, এটা একটা আপনি বলছেন। আর কিছু স্পেশালি ব্যাংক থেকে নজরদারি বাড়ানো, তারপর ব্যাংকের পারফরমেন্স, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার, তাদের স্টাফ ট্রেনিং ডেভেলপমেন্ট, তাদের মোর সার্ভিস সেক্টরে কীভাবে আরও ব্যবসায়ী ডেভেলপ করা যায় সেই দিকে অ্যাটেনশন দেওয়া। বাট মোস্টলি তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। আমরা উই নিড অনলি মানি ফ্রম দি ব্যাংক। আমরা ব্যাংক থেকে কোনো ট্রেনিং প্রোগ্রাম চাই না, কোনো সাহায্য সহযোগিতা চাই না, কীভাবে জুতা বানাতে হয় সেটা আমরা শিখতে চাই না। আমরা উই নো হোয়াট টু ডু। আর আমরা যেটা জানি না, আমরা চিনি কারা এই সার্ভিসটা প্রোভাইড করে, সেটা দেশে হোক বিদেশে হোক, আমরা তাদের ডেকে সেই
কাজটা করার চেষ্টা করব। সব শেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কাঁচা মাল বা র ম্যাটেরিয়াল সংগ্রহের ক্ষেত্রে আপনারা কি ধরনের নীতি অবলম্বন করেন, কোত্থেকে সংগ্রহ করেন, কিভাবে? আনফর্চুনেটলি জুতার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ স্পেশালি আমাদের স্পোর্টস শু ধরেন 100% হচ্ছে আমাদের র মেটেরিয়াল ইম্পোর্ট বেস্ট। লেদার শুতে আছে, লেদারটা বাংলাদেশের, বাট আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রচণ্ড দুর্বল। আমরা আমাদের দেশ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সবকটা র মেটেরিয়াল ইম্পোর্টেড হয়। অ্যান্ড নট অনলি র মেটেরিয়াল, আমাদের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকম মেশিনারিজ অ্যান্ড স্পেয়ার সব কিছু ইম্পোর্ট বেস্ট। বাট ন্যাচারালি চায়না লিডিং মার্কেট, যেখান থেকে আমাদের সোর্স করতে হয় নট অনলি ফুটওয়্যার, ইভেন গার্মেন্টসের বিভিন্ন রকম মডার্ন ফ্যাব্রিক আমাদের চায়না থেকে করতে হয়। আংশিক আমাদের ভিয়েতনাম, ইন্দোনেশিয়া অ্যান্ড কিছুটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে। হয়তো আমাদের ইম্পোর্টটা কম, বাট অনেকেই করে। আচ্ছা, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য কাজী জামিল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক তথ্য জানা গেল, আমি তো বটেই, নিশ্চয়ই আমাদের দর্শকরাও সমৃদ্ধ হবে। কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দেশকে, ধন্যবাদ এবং আমার দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে শিগগিরই। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং শুনুন, দেখুন, পড়ুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।